আজ থেকে প্রায় ২৪ বছর আগে, সালটা ২০০২। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম, ভারত বনাম ইংল্যান্ড সিরিজের ফাইনাল চলছে। গোটা গ্যালারিতে তখন টান টান উত্তেজনা। ভারতের জিততে শেষ ৩ বলে দরকার মাত্র ২ রান, আর বল হাতে ইংল্যান্ডের অ্যান্ড্রু ফ্লিনটফ। কিন্তু এরপর যা হলো তা ভারতবাসীর কাছে ছিল এক দুঃস্বপ্ন। ওই ফ্লিনটফ শেষ ৩ বলে ২ উইকেট তুলে নিয়ে ভারতকে সির্ফ হারিয়েই দিল না, শুরু করলো এক চরম অপমানজনক নাটক। লোক ভর্তি মাঠে নিজের জার্সি খুলে মাথার ওপর ঘুরিয়ে পাগলের মতো নাচতে শুরু করলো সে। গোটা টিম ইন্ডিয়াকে ওয়াংখেড়ে স্টেডিয়ামের মাঝখানে দাঁড় করিয়ে জঘন্য অপমান করার দৃশ্য ভারতের বাচ্চা থেকে বুড়ো সবার মনে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিয়েছিল। গোটা দেশ তখন রাগে ফুঁসছিল আর ইংল্যান্ডের এই জঘন্য আচরণের বদলা চাইছিল। এদিকে বাংলার ছেলে ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি ইংল্যান্ডের এই চরম অপমান সহ্য করেও মুখ বুজেছিলেন, কারণ বাঙালি তখনই প্রতিশোধ নেয় যখন সে তার প্রতিপক্ষকে মাঠের মধ্যে সামনাসামনি দেখে। তাই গাঙ্গুলি শুধু অপেক্ষা করতে লাগলো। অবশেষে এলো সেই দিন। অপমানের সেই ক্ষত বুকে নিয়েই টিম ইন্ডিয়া পা রাখলো ব্রিটিশদের খাসতালুক লর্ডসে নেটওয়েস্ট সিরিজের ফাইনালে। সৌরভের টিমের মাথায় তখন জেতার চেয়েও বড় চিন্তা ছিল ওই হারের বদলা নেওয়া। লর্ডসের গ্যালারিতে বসে থাকা ইংরেজরা যারা সেদিন ইন্ডিয়ার হার দেখতে এসেছিল, তারা সেদিন কল্পনাও করতে পারেনি যে বাঙালির জেদ আর অহংকার ঠিক কতটা ভয়ানক হতে পারে। কি হয়েছিল সেই ফাইনালে, আর কেনই বা বাঙালি জাতি সেই দিনটার জন্য গর্ববোধ করে, পুরো কাহিনীটা শোনাবো আজকের এই ভিডিওতে। শুরু হচ্ছে আমাদের আজকের এপিসোড দাদাগিরি। ১৩ জুলাই ২০০২ লর্ডসের মাঠে ফাইনাল ম্যাচ। গ্যালারি একদম কানায় কানায় ভরা, আর এই লর্ডস ছিল ইংরেজদের দুর্গ। গত ১০ বছর ধরে এখানে ওরা কোনো ম্যাচ হারেনি। কিন্তু সেদিন কারোর মাথায় এটা ছিল না যে বেহালার ছেলে সৌরভ গাঙ্গুলি আজ এমন কিছু করতে চলেছে যা ক্রিকেট ইতিহাসে অমর হয়ে থাকবে। ক্রিকেট খেলায় যে সিনেমার থেকেও বেশি রোমাঞ্চ থাকতে পারে তা সেদিন গোটা ক্রিকেট বিশ্ব হাড়ে হাড়ে টের পেয়েছিল। আম্পায়ারদের সাথে দুই টিমের ক্যাপ্টেন যখন টসের জন্য মাঠে নামলো, তখন দৃশ্যটাই ছিল আলাদা। ইংল্যান্ডের ক্যাপ্টেন নাসির হোসেনের চোখে মুখে ছিল ওয়াংখেড়েতে জেতার অহংকার, আর আমাদের দাদার চোখে ছিল সেই হারের বদলা নেওয়ার জেদ। টসে জিতল নাসির হোসেন, আর সে চোখ বন্ধ করেই আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিল। লক্ষ্য একটাই, ভারতকে ওয়াংখেড়ের মতো লজ্জাজনক হার দেওয়া। ইংল্যান্ডের হয়ে ওপেন করতে নামলো মার্কাস ট্রেসকোথিক আর নিক নাইট, আর ইন্ডিয়ার হয়ে বল শুরু করলো আশিস নেহরা। ইংরেজদের দুই ওপেনার শুরু থেকেই একদম ক্ষুধার্ত বাঘের মতো আমাদের বোলারদের ওপর ঝাঁপিয়ে পড়লো। কিন্তু ঠিক তখনই ৪ নম্বর ওভারে বল করতে এলো জাহির খান। ওভারের ৩ নম্বর বলেই জাহির ইংল্যান্ডের ওপেনার নিক নাইটকে ক্লিন বোল্ড করে দিয়ে ইন্ডিয়াকে প্রথম ব্রেক থ্রু এনে দিল। মাত্র ২০ রানে প্রথম উইকেট পড়তেই সৌরভ আর কোটি কোটি ইন্ডিয়ান ফ্যানদের মনে হচ্ছিল যে আজ হয়তো ইংরেজদের ব্যাটিং তাসের ঘরের মতো ভেঙে পড়বে। কিন্তু তখনই ক্রিজে নামলো টিম ইন্ডিয়ার সেই সময়ের সব থেকে বড় শত্রু নাসির হোসেন। ইন্ডিয়ার বিরুদ্ধে নাসির হোসেনের ব্যাটিং অ্যাভারেজ ছিল ৫৪, মানে ভারতের বিরুদ্ধে ওর হাফ সেঞ্চুরি করাটা একদম ধরা বাঁধা ব্যাপার ছিল। ও একাই যে কোনো ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখত, আর হলেও ঠিক তাই। নাসির হোসেন আর ট্রেসকোথিক প্রথম ১০ ওভারে খুব বুঝে শুনে খেলে দলের স্কোর ৬০ পার করে দিল। কিন্তু আসল খেলা শুরু হলো এরপর থেকে। লর্ডসের মাঠে দাঁড়িয়ে ইংল্যান্ডের এই দুই ব্যাটসম্যান আমাদের বোলারদের ওপর এমন তাণ্ডব চালালো যে ইন্ডিয়ান প্লেয়ারদের মুখ শুকিয়ে গিয়েছিল। মাঠের এমন কোনো কোণা বাকি ছিল না যেখানে নাসির হোসেন আর ট্রেসকোথিক বল পাঠায়নি। ওদের ওই ভয়ঙ্কর ব্যাটিং দেখে ভারতীয় দর্শকদের পা সেদিন থরথর করে কাঁপছিল। আমাদের ফিল্ডাররা তখন স্রেফ দর্শক হয়ে দাঁড়িয়ে মার দেখছিল, কারণ করা আর কিছুই ছিল না। মারতে মারতে ওরা টিমের স্কোর ২০০-র ওপর নিয়ে চলে গেল। এর মধ্যে ট্রেসকোথিক নিজের সেঞ্চুরিটাও হাঁকিয়ে নিল। তবে সেঞ্চুরি করার ঠিক পরেই যখন ইংল্যান্ডের রান ২২৭, ঠিক তখনই ৩৬ নম্বর ওভারে বল করতে এলেন অনিল কুম্বলে ট্রেসকোথিককে ক্লিন বোল্ড করতেই ইন্ডিয়ান টিম যেন একটু অক্সিজেন ফিরে পেল। ট্রেসকোথিক আউট হতে ইন্ডিয়ান ক্যাম্প তখন একটু সেলিব্রেশন শুরু করেছে ঠিকই, কিন্তু সেই আনন্দটা যে একদম অল্প সময়ের জন্য ছিল সেটা কেউ ভাবতে পারেনি। কারণ এবার ক্রিজে নামলো সেই খ্যাপাটে অ্যান্ড্রু ফ্লিনটফ, যে কিনা ঘুমের মধ্যেও ইন্ডিয়া আর ইন্ডিয়ানদের কিভাবে ছোট করবে সেই স্বপ্ন দেখত। ট্রেসকোথিককে ফেরানোর পর সৌরভ আর ভারতীয় টিমের মনে হয়েছিল যে এবার হয়তো ম্যাচে ফেরা যাবে, কিন্তু ওটা ছিল সির্ফ একটা মরিচিকা। ফ্লিনটফ আর নাসির হোসেন মিলে আমাদের বোলারদের পিটিয়ে যা ছাতু করলো না,
জাহির খান, আশিস নেহরা, অনিল কুম্বলে থেকে হরভজন সিং, কেউ বাদ গেল না ওদের ধোলাই থেকে। ক্যাপ্টেন সৌরভ সেদিন ওর স্টকে থাকা সব কটা তুরুপের তাস চালিয়ে দিয়েছিল, কিন্তু মাঠের এমন কোনো কোণা বাকি ছিল না যেখানে ফ্লিনটফ আর হোসেন বল পাঠায়নি। মারতে মারতে ৪৫ নম্বর ওভারে নাসের হোসেন নিজের সেঞ্চুরিটাও সেরে নিল, আর ইংল্যান্ডের স্কোর ৩০০ পার হয়ে গেল। শেষমেশ ৪৮ নম্বর ওভারে যখন রান ৩১২, তখন ১১৫ রান করে নেহরার বলে বোল্ড হয়ে নাসের হোসেন প্যাভিলিয়নে ফিরল, কিন্তু ততক্ষণে ওই যা ক্ষতি করার করে দিয়ে গেছে। ইংল্যান্ডকে একদম রানের পাহাড়ের চূড়ায় বসিয়ে দিয়ে গেছে ও। নাসের হোসেনের ১১৫, ট্রাস্কথিকের সেঞ্চুরি আর ফ্লিনটফের সির্ফ ২৯ বলে ওই দানবীয় ৪৬ রানের ওপর ভর করে ইংল্যান্ড ভারতের সামনে ৩২৬ রানের টার্গেট রাখল। সত্যি কথা বলতে কি জানেন, সেই যুগে লর্ডসের মাঠে ৩২৬ রান মানে ছিল এক প্রকার অসম্ভব ব্যাপার। মানে তখনকার দিনে দাঁড়িয়ে আপনি যদি কাউকে বলতেন লর্ডসের মাঠে ভারত ৩২৬ রান তাড়া করে ম্যাচ জিতবে, তাহলে আপনার ওপর সবাই হাসত। ওই ৩২৬ রান ছিল আমাদের বোলারদের ওপর ইংরেজদের চালানো সেই টর্চারের সাক্ষী। এত বড় রান খাড়া করার পর ইংল্যান্ডের ড্রেসিং রুমে তখন উৎসব শুরু হয়ে গেছে। ওদের ক্যাপ্টেন নাসির হোসেন তো তখন খুশিতে ডগমগ। সে যেন ফ্লিনটফের কাঁধে হাত রেখে ভারতকে ছোট করার লাইসেন্সটা দিয়েই দিল। ওদের মনে হচ্ছিল যে ইন্ডিয়ান টিম নিজের ঘরের মাঠে ওয়াংখেড়েতে ২৫৫ কিংবা ২৭১ রান তাড়া করতে গিয়ে মুখ থুবড়ে পড়েছিল, সেই টিম কিনা ইংল্যান্ডের লর্ডসে এসে ৩২৬ রান চেস করবে। পাত্তাই দেয়নি আমাদের। তার ওপর ওদের টিমে তখন ফ্লিনটফ, ক্যাডিক আর অ্যালেক্স টিউডারের মতো সব ঘাতক বোলার, যাদের সামনে দাঁড়ানোই দায়, রান করা তো অনেক দূরের কথা। লর্ডস ছিল ওদের বাপের সম্পত্তির মতো। কিন্তু অন্যদিকে ছিল জেদি সেই বাঙালি ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি। ওয়াংখেড়েতে ফ্লিনটফের সেই জার্সি খুলে নাচার অপমানটা দাদাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। ওটা সির্ফ একটা হার ছিল না, ওটা ছিল একটা দগদগে ক্ষত। গাঙ্গুলি সেই অপমানের বদলা নেওয়ার জন্য তখন এক প্রকার পাগল হয়ে উঠেছিল। ৩২৬ রান তাড়া করতে নামলো বীরেন্দ্র সেহবাগ আর স্বয়ং সৌরভ গাঙ্গুলি। আমাদের দুই ওপেনারকে দেখে ইংরেজ বোলাররা তখন যেন শিকারী কুকুরের মতো তেড়ে এলো। দাদাকে ক্রিজে দেখেই ইংরেজদের জিভ একেবারে লক লক করতে শুরু করলো। আর এই সব কিছুর মূলে ছিল সেই ফ্লিনটফ। দাদাকে ওপেন করতে নামতে দেখেই ও নাসির হোসেনকে গিয়ে বলল, আমার শিকার আসছে, বোলিংটা আমিই করব। ওকে সির্ফ আউট করব না, এমন মার মারবো যে ও রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়বে। আর ঠিক এখান থেকেই শুরু হলো সেই ঐতিহাসিক লড়াই। ফ্লিনটফ প্রথম ওভার থেকেই আগুনের গোলা ছুটতে শুরু করলো। প্রথম ওভারে ও যা বোলিং করছিল তাতে রান করা তো দূরের কথা, নিজের মাথা বাঁচানোই তখন দায় হয়ে পড়েছিল। ফ্লিনটফের সেই আগুনের গোলার সামনে প্রথম ওভারে এলো মাত্র ১ রান। প্রথম ওভার শেষ হওয়ার পর দাদা ভিরোর কাছে গিয়ে কানে কানে বলল, ভিরো, আজকের এই ম্যাচটা কিন্তু আমাদের জিততেই হবে, মান সম্মানের ব্যাপার ভাই, তাই একটু সাবধানে শুরু করিস। কিন্তু সেহবাগ তো সেহবাগই, ও কি আর কারোর কথা শোনে। দ্বিতীয় ওভারে বল করতে আসা অ্যালেক্স টিউডারের তৃতীয় বলে একটা ফাটাফাটি ৪ মেরে ভিরু জানিয়ে দিল যে খেলা শুরু হয়ে গেছে। ভিরুর ওই ৪ মারা দেখেই দাদাও যেন তেতে গেল। এবার দাদাও ওর গোছা থেকে একের পর এক শট বের করে ইংরেজ বোলারদের মালিশ করতে শুরু করলো। ৫ ওভারের মধ্যেই ইন্ডিয়ার স্কোর ৩০ পার হয়ে গেল। এর মধ্যেই ৭ নম্বর ওভারে টিউডার আবার বোলিংয়ে এলে ভিরু পরপর দুটো ৪ মারলো আর দাদা মারলো একটা গগনচুম্বী ছক্কা। ওই ১ ওভার থেকেই এলো ১৫ রান। দাদা আর ভিরু মিলে তখন ইশারায় নাসির হোসেনকে বুঝিয়ে দিল যে আজ ওরা ইংরেজদের গরম দেখতে আসেনি, বরং ইংরেজদের ডেরায় ঢুকে ওদের কাদাতে এসেছে। বীরেন্দ্র সেহবাগ আর সৌরভ গাঙ্গুলি ব্রিটিশ বোলারদের এমন ধোলাই শুরু করলো যে মাত্র ৭ ওভারেই টিম ইন্ডিয়ার স্কোর ৫০ পার হয়ে গেল। আর ঠিক তখনই সেই সময়টা এলো যার জন্য দাদা ছটফট করছিল। সেই লোকটা যার কথা মনে পড়লে আজও ভারতীয়দের রাগ ধরে যায়, অ্যান্ড্রু ফ্লিনটফ, যে কয়েক মাস আগে ভারতের মাটিতে আমাদের হারিয়ে নিজের জার্সি খুলে নির্লজ্জের মতো নেচে ইন্ডিয়ানদের অপমান করেছিল। দাদা আর ভিরু যেভাবে বাকিদের ক্লাস নিচ্ছিল সেটা দেখে অহংকারী ফ্লিনটফও বুঝে গিয়েছিল যে এবার ওর কপালেও দুঃখ আছে। ফ্লিনটফের প্রথম বলটা দাদা বেশ সম্মান দিয়ে খেলল। ওটা দেখে ফ্লিনটফ ভাবলো হয়তো দাদা সব ভুলে গেছে, ঠিক যেমন একজন বাবা তার অবাধ্য ছেলেকে ক্ষমা করে দেয়। কিন্তু এই ভুল ধারণার বশেই ও দাদাকে পরের বলটা একটা বিষাক্ত বাউন্সার মারলো। কিন্তু দাদা তো আগে থেকেই তৈরি ছিল, ও জানতো ফ্লিনটফ বাউন্সার মারবেই।
দাদা জাস্ট একটু ব্যাকফুটে গিয়ে মিড অফের ওপর দিয়ে একখানা বিশাল ছক্কা হাঁকিয়ে দিল। ওই এক শটেই ও ফ্লিনটফকে বুঝিয়ে দিল যে আজ লর্ডসে এমন কিছু হতে চলেছে যার জন্য ইংল্যান্ডের কোনো প্ল্যানই কাজে আসবে না। কিন্তু অত বড় ছক্কা খেয়েও ফ্লিনটফের শিক্ষা হলো না। ও এবার দাদাকে পায়ের কাছে ইয়র্কার মারার চেষ্টা করলো, কিন্তু দাদা তো তখন অন্য লেভেলে ব্যাটিং করছে। দারুণভাবে পা ব্যবহার করে ওটাকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিল। পরপর মার খেয়ে ফ্লিনটফের তখন মাথা গরম। ওভারের বাকি 4 বলে দাদা আরও 2 4 মেরে ওই ওভারে মোট 20 রান তুলে নিল। সির্ফ 32 বলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে ফ্লিনটফের সব দম্ভ এক নিমেষে গুড়িয়ে দিল আমাদের দাদা। সৌরভ গাঙ্গুলির ওই তাণ্ডব দেখে ভিরুও হাত খুলে মারতে শুরু করলো। লর্ডসের মাঠে এমন কোনো জায়গা বাকি নেই যেখানে ওরা ইংরেজ ফিল্ডারদের দৌড় করায়নি। দেখতে দেখতে মাত্র 14 ওভারে টিম ইন্ডিয়ার স্কোর 100 পার হয়ে গেল। ইন্ডিয়ার ব্যাটিং দেখে তখন মনে হচ্ছিল ম্যাচটা বোধহয় হাতে 4-5 ওভার রেখেই জিতে যাবে, কিন্তু ঠিক তখনই মাঠে এমন কিছু একটা ঘটল যা কোটি কোটি ক্রিকেট ভক্তের মন ভেঙে চুরমার করে দিল। 15 নম্বর ওভারে 42 বলে 60 রানের একটা তুফানি ইনিংস খেলে আউট হয়ে গেলেন আমাদের দাদা। আর সৌরভ আউট হতেই ইংরেজ বোলাররা যেন হঠাৎ করে হিংস্র হয়ে উঠল, শুরু করলো মারাত্মক বোলিং। দাদাগিরি দেখানোর প্রথম সুযোগেই ওরা ভিরুকে ধরল। 49 বলে 45 রান করে অ্যাশলে জাইলসের বলে প্যাভিলিয়নে ফিরল ভিরু। ওর পরেই দীনেশ মঙ্গিয়াও সির্ফ 9 রান করে রনি ইরানির বলে ক্যাচ দিয়ে বিদায় নিল। ভিরু আউট হওয়ার পর ক্রিজে এলেন ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকার, আর মঙ্গিয়া যাওয়ার পর এলেন টিম ইন্ডিয়ার দেওয়াল রাহুল দ্রাবিড়। সবার আশা ছিল এই জুটি অন্তত ম্যাচটাকে বের করে নিয়ে যেতে পারবে, কিন্তু সেদিন ইংরেজ পেসারদের দাপটের সামনে ইন্ডিয়ার সেই দেওয়াল মাত্র 5 রানেই ভেঙে পড়ল। আর সচিনও 19 বলে 14 রান করে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন। ভাবা যায় যেই টিম 14 ওভার শেষে 106 রানে 0 উইকেট ছিল, সেই ইন্ডিয়ায় 20 ওভার শেষ হতে না হতে 146 রানে 5 উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে গেল। ইংরেজ বোলারদের আতঙ্ক সেদিন ইন্ডিয়ান ব্যাটসম্যানদের ওপর পুরোপুরি চেপে বসেছিল। তাসের ঘরের মতো ভেঙে গেল আমাদের ব্যাটিং লাইন আপ। মনে হচ্ছিল ইন্ডিয়া বোধহয় লর্ডসের মাটিতে মুখ থুবড়ে পড়বে। কিন্তু ঠিক এই খাদের কিনারা থেকে টিমকে টেনে তুলতে মাঠে নামলো যুবরাজ সিং আর মোহাম্মদ কাইফ। জয়ের জন্য তখন 180 বলে 180 রান দরকার ছিল, আর ক্রিজে ছিল এমন এক নতুন জুটি যারা আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছে খুব বেশি দিন হয়নি। তারা দুজন প্রথমে খুব সাবধানে খেলে ইন্ডিয়ার স্কোর 200 পার করলো, আর তারপর লর্ডসের মাঠে দাঁড়িয়ে এই দুই ছেলে যেন মাথায় কাফন বেঁধে ইংরেজ পেসারদের সামনে রুখে দাঁড়ালো। ওদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল মাঠে কোনো প্লেয়ার নয়, বরং এমন দুই যোদ্ধা নেমেছে যাদের মনে কোনো ভয় ডর নেই। ইংরেজ বোলারদের ওই তুফানি অ্যাটাককে এই দুই তরুণ যেভাবে বুক চিতিয়ে সামলাচ্ছিল তা দেখে মনে হচ্ছিল লর্ডসের মাঠে কোনো ক্রিকেট ম্যাচ নয়, বরং এক মহা প্রতিশোধ চলছে। আর এই প্রতিশোধে দুই পক্ষই একে অপরকে শেষ করে দেওয়ার জন্য তৈরি। স্কোর 200 পেরোতেই যুবরাজ আর কাইফ গিয়ার চেঞ্জ করলো। মাঠের প্রতিটি জায়গায় বল পাঠাচ্ছিল তারা। বাউন্ডারির বন্যায় ইংরেজরা তখন দিশেহারা। জুবি আর কাইফের এই মারমুখী ব্যাটিং দেখে ইংল্যান্ডের ক্যাপ্টেন নাসির হুসেন আর ওদের পুরো টিম বুঝে গিয়েছিল যে এই দুই ছেলে আজ বড় কিছু করতে এসেছে, ওরা হার মানতে আসেনি। এর মধ্যেই যুবরাজ সিং মাত্র 45 বলে নিজের হাফ সেঞ্চুরিটা সেরে নিল। কিন্তু ঠিক যখন 42 নম্বর ওভারে ইন্ডিয়ার স্কোর 266, তখনই অলরাউন্ডার পল কলিংউডের বলে ক্যাচ দিয়ে আউট হয়ে গেল জুবি। আউট হওয়ার আগে যুবরাজ 69 রানের একটা ফাটাফাটি ইনিংস খেলে দিয়ে গেল। জুবি যেতেই আবার গ্যালারিতে নীরবতা নেমে এলো। সবার মনে হচ্ছিল এবার বুঝি সব শেষ। কিন্তু কাইফ তখন মনে মনে ঠিক করে নিয়েছে যে আজ সে দাদা আর যুবরাজ কারোর পরিশ্রমই বৃথা যেতে দেবে না। ওই জেদ নিয়ে ও ক্রিজে টিকে রইল। যুবরাজ আউট হতে মাঠে এলো ভাজ্জি। তখন শেষ 8 ওভারে ইন্ডিয়ার দরকার ছিল 60 রান। কাইফ ঠিক করলো ও নিজেই সব স্ট্রাইক নেবে, কারণ ওই ছিল শেষ আশা। রান তোলার সাথে সাথে উইকেট বাঁচিয়ে রাখাও ছিল তার কাছে তখন একটা বড় চ্যালেঞ্জ। কাইফ ভাজ্জিকে গিয়ে বলল, তুমি শুধু সিঙ্গেল নিয়ে আমাকে স্ট্রাইক দাও। কিন্তু হরভজন তো পাঞ্জাবি, ও কি আর অত মেপে খেলে? 46 নম্বর ওভারে বল করতে আসা সেই ফ্লিনটফকে ও সপাটে একটা ছক্কা হাঁকিয়ে দিল। আর ওই ছক্কার সাথেই ইন্ডিয়ার স্কোর 300 পার হয়ে গেল।
গ্যালারিতে তখন ভারতের পতাকা উড়ছে। ভাজ্জি বুঝিয়ে দিল, যখন দেশের সম্মানের কথা আসে তখন পাঞ্জাবি শেররা কারোর থেকে পিছিয়ে থাকে না। কাইফ আর ভাজ্জির ওই ব্যাটিং দেখে মনে হচ্ছিল, যাক এবার অন্তত নৌকাটা পার হবে। কিন্তু নাটক তো তখনও বাকি ছিল। ঠিক তখনই ফ্লিনটফের একটা বিষাক্ত বলে ভাজ্জি বোল্ড হয়ে গেল। তবে আউট হওয়ার আগে ওই কয়েকটা বলে ভাজ্জি কাইফের সাথে যে পার্টনারশিপটা তৈরি করে দিয়ে গেল সেটা খুব দরকার ছিল। জেতার জন্য তখন 15 বলে দরকার মাত্র 12 রান, আর ক্রিজে একা দাঁড়িয়ে মোহাম্মদ কাইফ। সব যখন সহজ মনে হচ্ছিল তখনই এলো আর একটা ধাক্কা। ভাজ্জি যাওয়ার পর অনিল কুম্বলের নামলো ঠিকই, কিন্তু ফ্লিনটফের ওই একই ওভারে পরপর দুটো ডট বল খেলার পর কুম্বলেও আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেল। পরপর দুটো উইকেট পড়তেই পুরো ইন্ডিয়ান ড্রেসিং রুম হতাশ হয়ে গেল। ফ্লিনটফের তাণ্ডব তখন চরমে। মনে হচ্ছিল ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ আবার সেই তাসের ঘরের মতো ভেঙে পড়বে। কিন্তু ব্রিটিশদের জয় আর টিম ইন্ডিয়ার হারের মাঝে এলাহাবাদের সেই রোগা পাতলা ছেলেটা তখনও বুক চিতিয়ে দাঁড়িয়েছিল। নাম তার মোহাম্মদ কাইফ। ওর মাথায় তখন একটাই ভূত সাওয়ার ছিল, ইংরেজদের হারাতেই হবে। কাইফের সেই জেদ দেখেই বোঝা যাচ্ছিল ও আজ ইতিহাস না লিখে লর্ডস ছাড়বে না। কুম্বলের পর জাহির খান মাঠে এলো। এবার শেষ ওভারে জেতার জন্য দরকার 6 বলে 7 রান। পুরো মাঠ তখন থমথমে। ইংল্যান্ডের ক্যাপ্টেন নাসির হোসেন চাইছিল লাস্ট ওভারটা পল কলিংউডকে দিয়ে করাতে, কিন্তু ওই যে অহংকারী ফ্লিনটফ, ও জেদ ধরলো যে ওভারটা ওই করবে। ও হোসেনকে বুক ঠুকে বলল, আমাকে করতে দাও, আমি গ্যারান্টি দিচ্ছি কাইফকে আউট করে ম্যাচ বের করে দেব। নিজের সেই ইগো নিয়ে ফ্লিনটফ শেষ ওভারটা করতে এলো। প্রথম বলটাই 148 কিলোমিটার স্পিডে কাইফের বুক লক্ষ্য করে একটা খতরনাক বাউন্সার মারলো ও। কিন্তু কাইফও তো তৈরি ছিল। ওই জানলেওয়া বাউন্সারে কাইফ সজোরে একটা ব্যাট চালালো, আর বল ব্যাটের কানায় লেগে থার্ড ম্যান দিয়ে সোজা বাউন্ডারিতে চলে গেল। 4। ব্যাস, কাইফের ওই 4 মারার সাথেই পুরো ইন্ডিয়ান ক্যাম্পে তখন একটা ঝড় বয়ে গেল। কিন্তু আসল নাটক তখনও বাকি ছিল। প্রথম বলে 4 খেয়ে ফ্লিনটফ রাগে তখন আগুন। পরের বলটাও 150 কিলোমিটার গতিতে ধেয়ে এলো। এবারও কাইফের ব্যাটের কানায় লেগে বল ফিল্ডারের দিকে গেল, আর সেই সুযোগে 2 ব্যাটসম্যান দৌড়ে 1 রান নিয়ে নিল। জেতার জন্য এখন দরকার ছিল 4 বলে 2 রান। পুরো ইন্ডিয়া যখন খুশিতে লাফাচ্ছে তখন আমাদের ক্যাপ্টেন সৌরভের কপালে চিন্তার ভাঁজ, কারণ এখন স্ট্রাইকে কাইফ নয় বরং জাহির খান, আর সামনে সেই ঘাতক ফ্লিনটফ, যার কথা মনে পড়লে ওয়াংখেড়ের সেই দুঃস্বপ্নটা ফিরে আসে, যেখানে ও শেষ মুহূর্তে আমাদের 2 রান নিতে দেয়নি। রাগে পাগল হয়ে ফ্লিনটফ ওর তৃতীয় বলটা জাহিরের দিকে ছুড়ল। জাহির ব্যাট চালালো ঠিকই, কিন্তু বলের সাথে কোনো সংযোগ হলো না। পরের বলটা ফ্লিনটফ জাহিরের শরীর লক্ষ্য করে মারল। জাহির কোনো মতে নিজেকে বাঁচালো ঠিকই, কিন্তু এবারও কোনো রান এলো না। পরপর দুটো ডট বল। জয়ের জন্য তখন 2 বলে দরকার 2 রান। পুরো ভারতবাসীর বুক তখন ধকপক করছে। সবার মনে হচ্ছিল, আবার কি তবে ওয়াংখেড়ের সেই ইতিহাস ফিরবে? আমরা কি আবার হারতে চলেছি? ঠিক তখনই কাইফ দৌড়ে জাহিরের কাছে গেল আর গিয়ে বলল, জ্যাক, বল ব্যাটে লাগুক বা না লাগুক আমাদের কিন্তু দৌড়াতে হবে। আজ কিন্তু লড়াইটা শুধু জেতার নয়, দেশের আত্মসম্মানের। টেনশন তখন আকাশ ছোঁয়া। গ্যালারিতে দর্শকরা নখ কামড়াচ্ছে। ফ্লিনটফ যখন ওভারের 5ম বলটা করলো, জাহির সজোরে ব্যাট চালালো। এবার বল ব্যাটে লাগলো আর কভারের দিকে ছুটে গেল। ওখানে ফিল্ডার বল ধরে কাইফকে রান আউট করার জন্য স্ট্রাইকার এন্ডে থ্রো করলো। কাইফ তখন জান প্রাণ লাগিয়ে দৌড় দিয়েছে। ফিল্ডারের থ্রো স্টাম্পে না লেগে ফাইন লেগ দিয়ে ছিটকে গেল। যেখানে 1 রানও হওয়ার কথা নয়, সেখানে জাহির আর কাইফ নিজেদের জান লড়িয়ে দিয়ে 2টো রান বের করে নিল, আর ওই সাথে ইন্ডিয়া পেয়ে গেল এক ঐতিহাসিক জয়। কাইফের এই মাথা নষ্ট করা ইনিংস আর ইন্ডিয়ার জয় দেখে ইংরেজ প্লেয়াররা বিশ্বাসই করতে পারছিল না কি ঘটে গেল। ওরা সির্ফ মাথা ধরে মাঠের মধ্যেই বসে পড়ল। আর ঠিক তখনই লর্ডসের সেই ঐতিহাসিক ব্যালকনিতে দাঁড়িয়ে ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি যা করলেন তা দেখে সারা বিশ্ব থমকে গিয়েছিল। নিজের জার্সি খুলে মাথার ওপর ঘুরিয়ে দাদা সেদিন বুঝিয়ে দিয়েছিলেন এটা নতুন ইন্ডিয়া। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ফ্লিনটফ জার্সি খুলে যে অপমানটা করেছিল, লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে দাদাও সেই হারের বদলাটা নিলেন, বুঝিয়ে দিলেন বাঙালির দাদাগিরি কাকে বলে।
সৌরভ, যুবরাজ আর কাইফ মিলে সেদিন ইন্ডিয়াকে এমন একটা জয় উপহার দিয়েছিল যা সারা পৃথিবীর কেউ কল্পনাও করতে পারেনি। ক্রিকেট ইতিহাসে এর চেয়ে খতরনাক বদলা আর দ্বিতীয়টি নেই। গাঙ্গুলির সেই জেদ আর ক্যাপ্টেন্সি সেদিন প্রমাণ করে দিয়েছিল কেন লোকে তাকে দাদা বলে ডাকে। তিনিই ছিলেন প্রথম ক্যাপ্টেন যিনি বিদেশের মাটিতে ইন্ডিয়াকে জিততে শিখিয়েছিলেন আর একটা খতরনাক টিম তৈরি করেছিলেন। ধোনি আর গাঙ্গুলির ক্যাপ্টেন্সি নিয়ে কম্প্যারিজন চলে, কিন্তু লোকে এটা ভুলে যায় যে দুজনেই দুজনের জায়গায় সেরা। ধোনি একটা গোছানো টিম পেয়েছিলেন, অন্যদিকে দাদা টিমটাকে তুলেছিলেন ম্যাচ ফিক্সিং এর সেই পচা নর্দমা থেকে। একদম শূন্য থেকে শুরু করে এমন একটা টিম বানিয়েছিলেন যারা আজ ইতিহাসের পাতায় অমর। আপনাদের কাছে সেরা ক্যাপ্টেন কে, ধোনি নাকি গাঙ্গুলি? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ইন্ডিয়ান টিমের ফ্যান হলে ভিডিওটিকে একটি লাইক করে দিন, আর এরকমই ক্রিকেটের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।